নমস্কার বন্ধুরা, আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বৈশিষ্ট্যর মধ্যে যে ছটা যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান ছিল তার মধ্যে আমি চারটে কিন্তু আলোচনা করে ফেলেছি। আজকে 5 নম্বর ও 6 নম্বর করব। 5 নম্বরে কি আছে? স্থায়িত্ব। স্থায়িত্ব রাষ্ট্রের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাষ্ট্রকে স্থায়ী হতে হবে। রাষ্ট্র সম্পর্কিত সংজ্ঞায় গার্নার একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি জনসমষ্টি স্থায়ীভাবে বসবাসের উপর জোর দিয়েছেন। এর অর্থ স্থায়িত্ব হলো রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। একটা রাষ্ট্রে তুমি বসবাস করো, সেই রাষ্ট্রটা যদি আজকে গঠিত হয় এবং কালকে আবার হঠাৎ করে তা বহি আক্রমণ কিংবা যে কোনো কারণে যদি সেটা বিনষ্ট হয়ে যায় কিংবা সেটার আর কোনো অস্তিত্ব না থাকে, তখন কি সেটা রাষ্ট্র বলে আমরা বলতে পারি? না। এজন্য ক্ষণভঙ্গুর কোনো প্রতিষ্ঠান রাষ্ট্র হিসাবে গণ্য হতে পারে না। অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান পরিবর্তনশীল, এগুলি কিন্তু দীর্ঘস্থায়ী নাও হতে পারে। যেমন আমাদের রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র সংঘ থাকে, আমাদের এনজিও, বিভিন্ন রকমের ক্লাব, বিভিন্ন রকমের সংস্থা, এগুলো কিন্তু থাকে। এগুলো কিন্তু সবসময় থাকে, এটা ঠিকই, কিন্তু কি এটা হঠাৎ করে ভেঙেও যেতে পারে। হয়তো সদস্য সংখ্যা কমে গেল কিংবা সদস্যজন যদি বাইরে চলে যায়, তখন কি হয়? সংস্থাটা ভেঙে পড়ে কিংবা বিভিন্ন কারণবশত সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী নাই হতে পারে। কিন্তু রাষ্ট্র সাধারণত দীর্ঘস্থায়ী হয়। এর একটা ধারাবাহিকতা আছে। রাষ্ট্রের মধ্যে সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্রের ধারাবাহিকতা কোনো ক্ষতি হয় না। রাষ্ট্রের ভৌগোলিক সীমার সামান্য রদল বদল হতে পারে, কিন্তু রাষ্ট্রের স্থায়িত্ব কিন্তু বিপন্ন হয় না। তাই অধ্যাপক গার্নার বলেছেন, অপর যে বৈশিষ্ট্যটি রাষ্ট্রের ওপর আরোপ করা হয় তা হলো স্থায়িত্ব। দেখো, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের কিন্তু কি হয় যে কিছু অংশ বেড়ে গেল, কিছু অংশ কমে গেল। যেমন ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগে যা আকৃতি ছিল, সার্বভৌমতা ছিল না দেখে রাষ্ট্র বলতে আমরা পারি না। এবং সেই রাষ্ট্রকে কিন্তু কি করে, পরবর্তীতে তোমার দুখণ্ড করে এবং সেটা ভারত পাকিস্তান হিসাবে দুটো আলাদা আলাদা রাষ্ট্র হয়ে যায়। যাই হোক, সেগুলো তো তখন আমরা কি এই জায়গা থেকে একটা জিনিস আমরা পয়েন্টটা নিতে পারি যে সীমানা কিন্তু পরিবর্তন হতে পারে, হ্যাঁ, কিন্তু রাষ্ট্র যে সেটা কিন্তু স্থায়ী হতেই হবে। রাষ্ট্র কিন্তু কোনো চেঞ্জ হতে পারে না। কিন্তু মার্ক্সবাদীরা ভিন্ন মত পোষণ করে। তাদের রাষ্ট্রকে চিন্তন বা চিরস্থায়ী প্রতিষ্ঠান হিসেবে স্বীকার করেন না। মার্ক্সীয় ধারণা একটু অন্যরকম। তারা কিন্তু পুঁজিবাদী শ্রেণীর ওপর ভিত্তি করে বিভিন্ন রকমের মতামত সৃষ্টি করেছে এবং তারা দিয়েছেন, এবং তাদের মতানুসারে মানব সমাজের কোনো যখন শোষণ ছিল না তখন রাষ্ট্র ছিল না। তারপর শোষণের যন্ত্র হিসাবেই রাষ্ট্রের বলে উৎপত্তি হয়েছে। যখন আবার শ্রেণী শোষণ বা শ্রেণী শোষণহীন সমাজ সৃষ্টি হবে, তখন রাষ্ট্র আর থাকবে না বা প্রয়োজন থাকবে না, তখনই বলে রাষ্ট্র অবলুপ্ত হবে। অর্থাৎ মার্ক্সবাদীরা রাষ্ট্রের ধারাবাহিকতার বিশ্বাস করে না। মানে তাদের মধ্যে একটা ধারণাই আছে এবং তারা চিন্তা ভাবনা এটা দিয়েই করে যে যখন রাষ্ট্র এক সময় তো সত্যিই ছিল না, যখন সমাজ গড়ে ওঠেনি, হ্যাঁ, যখন মানুষ মানুষ ছিলেন বা বনে যখন জঙ্গলে যখন ঘুরে বেড়াতো তখন তো সংঘবদ্ধ জীবন ছিল না। এরপরে যখন আমি কোনো দিন আলোচনা করব হবস লক রুশোর যে চিন্তা চেতনা কিংবা তাদের আলোচনা, সেখানে তোমরা জানতে পারবে যে মানুষ কিন্তু এক সময় যে রাষ্ট্রের কোনো ধারণার ছিলই না। তো সেখান থেকে আজকে যখন এতটা রাষ্ট্রের ওপর গুরুত্ব আরোপ করা হয়, মার্ক্সবাদীদের ধারণা যে ইতিহাস যেমন ক্রমবিবর্তনের মাধ্যমে এবং ক্রোনোলজিক্যাল মতন যে ঘূর্ণিচক্রবর্ত অবস্থায় যেমন ঘুরে বেড়ায়, তেমন যে পূর্বাবস্থা আমরা ফিরে পাই বারবার, যে কোনো জীবনচক্রে বলো, যে কোনো জায়গায় বলো, সেই রকমই তাদের চিন্তা ভাবনা যে আবার আসবে এমন দিন যখন শ্রেণী শোষণহীন একটা সমাজ সৃষ্টি হবে, সেই সময়টাকে কিন্তু আমরা রাষ্ট্র পাবো না। সেটা মার্ক্সবাদীদের কিন্তু ধারণা। নেক্সট কি আছে? আন্তর্জাতিক স্বীকৃতি। আন্তর্জাতিক স্বীকৃতি রাষ্ট্রের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোনো একটি দেশের রাষ্ট্র তখনই রাষ্ট্র বলে গণ্য হবে যখন অন্যান্য রাষ্ট্রের দ্বারা
কর্তৃক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করবে। অন্যান্য রাষ্ট্র স্বীকৃত না করলে কিন্তু রাষ্ট্র হিসাবে পদবাচ্য নয়। এখানে কিন্তু আন্তর্জাতিক আইন দৃষ্টিতে স্বীকৃতি ছাড়া কোনো দেশকে রাষ্ট্র বলা যায় না। অধ্যাপক গার্নার এইখানে কিন্তু একটা সংজ্ঞা দিয়েছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা অনুসারে রাষ্ট্রের সকল বৈশিষ্ট্য একটি জনসমাজ থাকতে পারে, কিন্তু জাতিসমূহের পরিবার অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তাকে রাষ্ট্র বলা যায় না। মানে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা অনুযায়ী রাষ্ট্রের সকল বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও যে আন্তর্জাতিক মহলে তার স্বীকৃতি নেই, তখন কিন্তু তাকে রাষ্ট্র বলতে পারি না। এখন দেখো, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির জন্য রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন নেই, তবে অন্তত কিছু সংখ্যক রাষ্ট্রের স্বীকৃতি না পেলে সে কোনো দেশ রাষ্ট্র হিসাবে গণ্য হয় না। ইসরায়েল আজও অনেক দেশের স্বীকৃতি পায়নি। যে সমস্ত দেশে ইসরায়েলের রাষ্ট্র হিসাবে স্বীকৃতি জানাননি তাদের কাছে ইসরায়েল রাষ্ট্র হিসাবে গণ্য হয় না। কিন্তু তবুও কিন্তু ইসরায়েল একটা জায়গাতে কিন্তু অবস্থান করে তাদের রাষ্ট্র সৃষ্টি করেছে। হ্যাঁ, এটাও ঠিক যে যখন সবাইকে নিয়ে থাকতে হয় তখন সবার মতামতের খুবই প্রয়োজন হয়, সেটা আমরা ফ্যামিলির ক্ষেত্রেও দেখি। এবং একটা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের স্বীকৃতি ওই সব তো পরিবারের মতনই, তো সেখানেও আমরা দেখি যে স্বীকৃতি না পেলে বলা হয় না। তবুও আমি মনে করি সার্বভৌমকতা, স্থায়িত্ব আর হচ্ছে জনগণ যে একটা, এটাই হলো একটা রাষ্ট্র গঠনের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম। এখন আমি যদি বলি যে আমাদের পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র, আমরা কি বলতে পারি যে পশ্চিমবঙ্গ একটি রাষ্ট্র? ভারত যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত অঙ্গরাজ্যগুলো কিন্তু রাষ্ট্র পদবাচ্য কিনা সে প্রশ্ন জাগে। ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে ইংরাজিতে কি বলা হয়? স্টেট। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা ইয়েকে কি বলি, রাজ্যগুলোকে কি বলি? স্টেট। এবার কিন্তু তোমরা আগের ভিডিওতে দেখবে যে কি হতো, প্রাচীনকালে গ্রিকে কি বলা হতো যে স্ট্যাটাস, তার থেকে স্টেট কথাটি এসেছে। মানে স্টেট মানেই হলো গিয়ে একটা কি রাষ্ট্র, তাই তো? কিন্তু এখানে কিন্তু যখন আমরা আমাদের ভারতের কথায় এসে পড়ি তখন কিন্তু আমরা স্টেট মানে রাজ্য কথাটা ভাবি, রাষ্ট্র কিন্তু নয়। আমাদের রাষ্ট্র মানে এখানে ইংরেজি লেটার কি আসবে? কান্ট্রি। এবার যেমন স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ বিহার, এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্রে কিন্তু 28টা রাজ্য এবং 8টি রাজ্য কিন্তু আমাদের আছে। এবং এইখানে কিন্তু সঠিক অর্থে এগুলোকে বাংলায় রাষ্ট্র বলা যায় না, বাংলার রাজ্য বা প্রদেশ বলা হয়। পশ্চিমবঙ্গ হলো ভারতের যুক্তরাষ্ট্রে 28টি অঙ্গরাজ্যের মধ্যে একটি অঙ্গরাজ্য, এবং রাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গ একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। এই ভূখণ্ডে বহু সংখ্যক লোক স্থায়ীভাবে বসবাস করে এবং পশ্চিমবঙ্গের শাসন পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট সরকার আছে। সুতরাং আপাতদৃষ্টিতে পশ্চিমবঙ্গ একটি রাষ্ট্র হিসাবে মনে করা যেতে পারে। রাষ্ট্র কিন্তু এটি কিন্তু পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়, কারণ এর কিন্তু কোনো কি নেই, মেন যে প্রাণ, রাষ্ট্রের যেটা প্রাণ, সার্বভৌমত্ব কিন্তু নেই। রাষ্ট্রের মর্যাদা পেতে গেলে সার্বভৌমকতা একান্ত দরকার। এই ক্ষমতা চরম ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের প্রাণ স্বরূপ। এই ক্ষমতা হলো রাষ্ট্রের প্রতি স্বাভাবিক আনুগত্য শর্ত। এই ক্ষমতা বলেই রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সন্ধি, চুক্তি এবং বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক কিন্তু স্থাপন করে, আন্তর্জাতিক সংস্থার সদস্য হয় প্রভৃতি। পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব কিন্তু নেই, তাই পশ্চিমবঙ্গের এই সমস্ত ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গ ভারতের একটি রাষ্ট্র অঙ্গরাজ্য মাত্র। এবং অধ্যাপক গেটেলের মতানুসারে সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি। এই সার্বভৌমত্বের ভিত্তির কোনো দেশের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। আন্তর্জাতিক স্বীকৃতি হলো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, এবং অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি ব্যতিকে কোনো রাষ্ট্রই কিন্তু রাষ্ট্র হিসাবে বিবেচিত হতে পারে না। তাই অধ্যাপক গার্নার কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের ধারণা অনুযায়ী সকল
বৈশিষ্ট্য একটি জনসমাজে থাকতে পারে, কিন্তু জাতিসমূহের পরিবার অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তাকে রাষ্ট্র বলা যায় না। সর্বোপরি এক পশ্চিমবঙ্গে কি নেই? সার্বভৌমত্ব নেই, কিন্তু সব গুণ আছে। তার স্থায়িত্ব আছে, তার একটি ভূখণ্ড আছে, জনসংখ্যা আছে, সরকার আছে, কিন্তু যেহেতু তার সার্বভৌমত্ব নেই, একটা আন্তর্জাতিক স্বীকৃতি নেই, এই জন্য কিন্তু তাকে আমরা রাষ্ট্র বলতে পারি না, বা এটাকে কিন্তু আমরা রাজ্য বা প্রদেশ হিসাবেই গণ্য করি। তারপরে আমি যদি আরেকটা কোশ্চেন ধরি, যে সম্মিলিত জাতীয় পুঞ্জ, যেটা নাকি যার আনুগত্য ছাড়া একটা গোটা বিশ্বের পরিচয় ধারক বাহক হিসাবে বহন করে, সেটা কি একটা রাষ্ট্র? সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি আন্তর্জাতিক সংস্থা। এই আন্তর্জাতিক সংস্থাটি রাষ্ট্র হিসাবে গণ্য হতে পারে কিনা, এই বিষয়েও কিন্তু প্রশ্ন ওঠে। আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে অনেকেই এই রাষ্ট্র সংস্থাকে রাষ্ট্র হিসাবে গণ্য করার পক্ষপাতী, আবার অনেকে এতে অতিরাষ্ট্র আখ্যায় কিন্তু ভূষিত করেছেন। আপাত দৃষ্টিতে রাষ্ট্রর মতোই সম্মিলিত জাতিপুঞ্জে কিছু বৈশিষ্ট্য আছে। সকল রাষ্ট্রের একটি করে সংবিধান থাকে, সম্মিলিত জাতিপুঞ্জেরও কিন্তু একটি সংবিধান আছে। সম্মিলিত জাতিপুঞ্জ মানে হচ্ছে আমাদের এখনকার তোমার আন্তর্জাতিক সংস্থা। এবং এই আবার অনেকের মতেই কিন্তু সকল রাষ্ট্রের একটি যেমন সংবিধান থাকে, তেমন কিন্তু জাতিপুঞ্জেরও যে সনদ সেটা কিন্তু আছে। এতে জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি সম্পর্কে সব কিছু লেখা আছে। রাষ্ট্রের প্রশাসন কীভাবে কী হবে, কোন দেশ কী করবে, আইন বিভাগ, শাসন বিভাগ বা বিচার বিভাগ সমস্ত কিছু আলাদা আলাদা করে আছে। এবং সঠিক অর্থে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু রাষ্ট্র হিসেবে গণ্য করা যায় না। রাষ্ট্রের মতন কিন্তু নির্দিষ্ট জনসমষ্টি নেই, কোনো ব্যক্তি এর সদস্য হতে পারে না, এবং সার্বভৌমত্ব রাষ্ট্রগুলিই কেবল সদস্য হতে পারে। সদস্য রাষ্ট্রগুলি স্বেচ্ছায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সভ্যপদ গ্রহণ করতে পারে। আবার কি আছে, যে এই রাষ্ট্র যেভাবে আইন প্রণয়ন বলবৎ করে, সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু সেটা পারে না, কিংবা তার আইন সবাই যে একদম এক কথায় মেনে নেবে সেটাও কিন্তু না। তোমরা দেখবে যুদ্ধবিগ্রহ যখন লেগে থাকে, বিশেষ করে আমেরিকা যখন নিজের আধিপত্য বিস্তার করে, তখন সম্মিলিত জাতিপুঞ্জ বা আমাদের কি বলে ইউনাইটেড নেশন অফ স্টেট, যে যখন যতই তার হম্বিতম্বি চালিয়ে যাক কিংবা যাই করুক না কেন, তখন কিন্তু সেটা সেই জিনিসটা তার অনুগত হয়ে কাজ করা উচিত হলেও তার কথা যে সবসময় মানা হয় সেটা কিন্তু নয়। তাই আমরা বলতে পারি আন্তর্জাতিক সংস্থার সদস্যগুলি রাষ্ট্রগুলি সার্বভৌম হলেও সম্মিলিত জাতিপুঞ্জের নীতিতে কিন্তু অনুসারে জাতিপুঞ্জের সকল সদস্যই হলো সমানভাবে সার্বভৌম। সুতরাং সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র হিসেবে গণ্য হতে পারে না, এবং জাতিপুঞ্জের হলো সার্বভৌম রাষ্ট্রদের নিয়ে গঠিত একটি রাষ্ট্র সমবায়। তবে অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তুলনায় এর কিন্তু প্রভাব প্রতিপত্তি বেশি, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। আজকের মতন এতটুকুনি থাক। আগামী দিন আমি রাষ্ট্র সরকারের কি পার্থক্য সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।